নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় আপনাদের সকলকেই জানাই আন্তরিক সুস্বাগতম। আজকে আপনারা শুনছেন লেখক প্রেমেন্দ্র মিত্রের লেখা অলৌকিক গল্প জঙ্গল বাড়ির বউরানী। এটি দ্বিতীয় এবং অন্তিম পর্ব। পেছনে কি একটা ঝনঝন করে শব্দ হলো যেন। সত্যি বলছি, এবার ফিরে চেয়ে গায়ে একটু কাঁটা দিয়ে উঠেছিল। নিজেকে একেবারে একা বলে জানবার পর হঠাৎ পিছন ফিরে আর একটি লোককে অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করলে গায়ে কাঁটা দেওয়া অস্বাভাবিক বোধ হয় না। এ কি চরণ? প্রায় ধরা গলায় বললাম, তুমি কখন ফিরলে? যাত্রা দেখলে না? চরণ শিকল সমেত নোঙরটা তুলে পাঞ্চির উপর রেখে গম্ভীর স্বরে বলে, না। কিন্তু তুমি নোঙর তুললে কেন? অত্যন্ত অস্বস্তির সঙ্গে জিজ্ঞাসা করলাম। তার এভাবে একলা ফিরে আসাটা আমার ভালো লাগছিল না। চরণ সামনের দিকে আঙুল বাড়িয়ে বললে, দেখেছেন? দেখিনি, কিন্তু এইবার দেখলাম। সেদিন রাত্রি শেষে যে অদ্ভুত অসাধারণ সব ঘটনা একসঙ্গে ষড়যন্ত্র করে এসেছে আমার জীবনে, তখনও তো তেমন ভালো করে বোধ হয় বুঝিনি। পাড়ের ওপর জলের একেবারে কিনারায় একটি দীর্ঘ নারী মূর্তি ব্যাকুলভাবে আমাদের হাত নেড়ে ডাকছে। কেউ জানো নাকি? প্রায় চিৎকার করে উঠলাম বিস্ময় এবং উত্তেজনায়। হাল ঘুরিয়ে নৌকো সেই পাড়ের কাছে ভিড়াতে চরণ শুধু নিঃশব্দে মাথা নাড়ল। পাড়ে ভিড়তে না ভিড়তে মহিলাটি যেন পাগলের মতো ঝাঁপিয়ে এসে পাঞ্চিতে উঠলেন। আমার কাছে এসে তারপর ভীত ব্যাকুল স্বরে বললেন, আমায় বাঁচান, আমায় বাঁচান, দোহাই আপনার। সে অবস্থায় যতদূর সম্ভব স্থির হয়ে বললাম, আমার যতদূর সাধ্য চেষ্টা করব, কিন্তু কি ব্যাপার? আমার একটু জানা দরকার। আপনি আমার সঙ্গে কামরায় চলুন। আঁচল ঢাকা দিয়ে কি যেন একটা ভারী জিনিস তিনি বইয়ে এনেছিলেন। কামরায় চৌখাটের কাছে সেইটের ভারে একটু হোঁচট খেতে ভদ্রতা করে বললাম, ওটা বড্ড ভারী বোধ হয়, আমার হাতে দিতে পারেন। তিনি কথায় এমন আঁতকে উঠে পিছু হটে দাঁড়াবেন জানলে নিশ্চয়ই ও কথা বলতাম না। তাই একটু বিমূঢ়ভাবেই নিজের কামরায় ঢুকে লণ্ঠনটা আরেকটু উজ্জ্বল করে দিলাম। নিজের ব্যবহারে তিনিও বোধহয় একটু লজ্জিত হয়েছিলেন। ঘরে ঢুকে আঁচলের আড়াল থেকে একটা অদ্ভুত আকারের বাক্স বের করে আমার সামনে রেখে তিনি বললেন, আমায় মাফ করবেন, আপনাকে অবিশ্বাস করা আমার উচিত হয়নি, কিন্তু ভয়ে ভয়ে এমনি হয়ে গেছি আমি। মহিলাটিকে কামরার আলোয় এতক্ষণ ভালো করে দেখলাম। চেহারায় তার স্পষ্ট বড় ঘরের ছাপ, কিন্তু কথাবার্তার ধরন ধারণ যেমন তার অদ্ভুত, তেমনি অদ্ভুত তার পোশাক। যাই হোক, তখন সেসব কথা নিয়ে মাথা ঘামাবার সময় নয়। আমি জিজ্ঞেস করলাম, কি আছে ওতে? তিনি কথা না বলে শুধু বাক্সের ভিতর কুণ্ডলি পাকান। একরাশ সাপের চোখ যেন জ্বলে উঠল। চমকে গেলাম। সাপ নয়, হিরে মুক্তোর জড়োয়া গয়না। তেমন গয়না আমি তো কখনো দেখিনি। মহিলাটি মুঠো করে কয়েকটা গয়না
বাক্স থেকে তুলে কামরায় মেঝেতে ছড়িয়ে দিলেন। আমি নিজের অনিচ্ছাতেই একটু শিউরে সরে বসলাম। সেগুলো যেন জড়বস্তু নয়, জীবন্ত ক্রূর সরীসৃপ। দরজায় খুট করে একটু শব্দ হতে মুখ তুলে দেখি চরণ কখন যেন সেখানে নিঃশব্দে ছায়ার মতো এসে দাঁড়িয়েছে। তার কোটরে ঢোকা চোখেও যেন সাপের মতো হিংস্র লোভের ঝিলিক। পলক ফেলতে না ফেলতেই সে সরে গেল। ভয় পেয়ে একটু বিরক্তির স্বরে বললাম, তুলে ফেলুন এসব বাক্সে। এসব সাংঘাতিক জিনিস নিয়ে আপনি কি বলে এই রাতে একা বেরিয়েছেন? আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে গয়নাগুলি বাক্সে তুলতে তুলতে তিনি বললেন, বেরোবো না? ওরা যে এসব ছিনিয়ে নিতে চায়। আমি জিজ্ঞেস করলাম, ওরা কারা? তিনি বললেন, আমার শ্বশুর বাড়ির জ্ঞাতিরা। আমার স্বামী বিদেশে, ওদের এখন এই গয়নাগুলোর উপর অসীম লোভ। ওরা সব করতে পারে এগুলোর জন্য, খুন করতে পারে, কিন্তু আমি দেব না, কিছুতেই দেব না। রাত্রির অন্ধকারে গা ঢাকা দিয়ে তাই আমি পালিয়ে এসেছি। কিন্তু আপনি যাবেন কোথায়? আমি জিজ্ঞেস করলাম তাকে। যাব বাপের বাড়ি। ওরা আমায় দিন রাত আগলে রাখে, যেতে দেয় না। দোহায় আপনার, 2 ক্রোশ মাত্র গেলে আমার বাপের বাড়ি, আমায় সেখানে পৌঁছে দিন। আমি বললাম, আপনি ব্যস্ত হবেন না, আমি সব ব্যবস্থা করছি। এই বলে আমি কামরা থেকে চরণকে আদেশ দেওয়ার জন্য বেরোলাম। কিন্তু আশ্চর্য, চরণ যেন আগে থাকতেই সব জানে। সে হালে বসে আছে, নৌকো চলছে। বললাম, ক্রোশ 2 বাদে নৌকো থামিয়ে খবর নিও। নিশ্চলভাবে বসে কি যেন একটা অস্পষ্ট জবাব দিল চরণ। অত্যন্ত বিশ্রী একটা অস্বস্তি নিয়ে আবার আমি কামরায় ঢুকে এলাম। তাকে বললাম, আমি বাইরে যাচ্ছি, আপনি এ কামরার ভেতর দরজা দিয়ে দিন। তিনি ব্যাকুলভাবে বললেন, না না, সে আরও ভয় করবে, আপনি আমার সঙ্গেই থাকুন। উত্তরে কিছু বলবার আগেই টলে গিয়ে চমকে উঠলাম। এ কি, নৌকো হঠাৎ ঘুরে গেল কেন? চরণ মাঝি তালে হাল ছেড়ে দিয়েছে নাকি? পানসি নিজের খেয়ালে ঘুরছে? তাল সামলে উঠে বুঝলাম আমার আশঙ্কা মিথ্যে নয়। ডুবে যাওয়া চাঁদের শেষ ক্ষীণ আলোয় দেখলাম ঠিক যমদূতের মতো চরণ এসে কামরার দরজায় দাঁড়িয়েছে। কি হিংস্র লোভ তার অমানসিক চোখে এবং মুখে। বুকের রক্ত হিম হয়ে যায় সেদিকে তাকালে। অপরিচিত মহিলা আতঙ্কে চিৎকার করে বাক্সটি সজোরে বুকে আঁকড়ে ধরে উঠে দাঁড়ালেন। ছুটে বেরিয়ে এলেন বুঝি আমার কাছে সাহায্যের আশায়, কিন্তু বৃথা। আমি বাধা দিতে যেতেই সবল হাতের একটি মুষ্টিতে মাথা ঘুরে সজোরে পড়ে গেলাম কাঠের মেঝের উপর। মাথায় চোট খেয়ে তখন আমার কীরকম একটা আচ্ছন্ন অভিভূত অবস্থা। চোখের সামনে যা ঘটছে তা দেখতে পেলেও আমার যেন উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। গলার স্বর প্রচণ্ড রুদ্ধ হয়ে গেছে। মহিলা প্রাণপণে তার মহামূল্য বাক্সটি রক্ষা করবার চেষ্টা করছে, কিন্তু স্ত্রীলোক হয়ে সেই দৈত্যের সঙ্গে তিনি পারবেন কি করে? ধীরে ধীরে বাক্সটি কায়দা করে নিয়ে চরণ তাকে নৌকোর ধারে ঠেলে নিয়ে যাচ্ছে। তিনি টলছেন একেবারে জলের কিনারায়। দারুণ হতাশায় শেষ শক্তি সংহত করে তিনি প্রচণ্ড একটা টান দিয়ে বাক্স শুদ্ধ জলে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে তার দুশ্মনও।
এতক্ষণে একসঙ্গে গলার স্বর আর দেহের সাড়া পেয়ে আমি চিৎকার করে ছুটে গেলাম পাঞ্চির ধারে। মহামূল্য বোঝায় ভারী সেই বাক্সের টানে দুজনেই তলিয়ে যাচ্ছে নদীর অতলে। কেউ তবু ছাড়বে না তার দখল। সাঁতার জানি না, মহিলাটির সাহায্যে ঝাঁপিয়ে পড়েও কিছু করতে পারবো না। আমি আবার চিৎকার করে উঠলাম, যদি কোথাও কেউ থাকে তাই সাহায্যের আশায়। চাঁদ ডুবে গিয়ে ভোরের প্রথম নীলচে আলোয় তখন নদীর কুয়াশা তরল হয়ে যাচ্ছে। কটা ইলিশ মাছের ডিঙি বুঝি কাছেই ছিল। চিৎকার শুনে তারা কাছে এসে ভিড়ল। ব্যাকুলভাবে এক নিঃশ্বাসে তাদের যথাসম্ভব সমস্ত ঘটনা জানিয়ে যেখানে তাদের দুজনে ডুবেছে সেই জায়গাটা দেখালাম। তারা প্রথমে গম্ভীর হয়ে শুনে হেসে উঠল। হেসে জানালে যে এরকম আজগুবি ব্যাপার হতেই পারে না। যত ভারী জিনিসই হোক, একেবারে গায়ে বাঁধা না থাকলে কাউকে একটানে ডুবিয়ে নিতে পারে না, তাও আবার দুটো লোককে। হাতে ধরে কাড়াকাড়ি করতে করতে ডুবলে দুজন না হোক একজন তো ভেসে উঠতই। আর তাছাড়া 2 ক্রোশ কেন, এদিক ওদিক 20 ক্রোশের ভেতরেও প্রাসাদের মতো কোনো পোড়ো বাড়ি নদীর ধারে নেই। দামি গয়নার বাক্স সমেত ওরকম মেয়ে লোক আসবে কোথা থেকে? আমি রেগে উঠে বললাম, তবে কি আমি মিথ্যে বলছি? বৃদ্ধ গোছের একটি মাঝি একটা ডিঙির এক কোণে বসে এতক্ষণ নীরবে তামাক খেতে খেতে আমার কথা শুনছিল। তারা কিছু বলবার আগেই সে এগিয়ে এসে শান্ত স্বরে বললে, না বাবু, আপনি মিথ্যে বলেননি। আমি জানি আপনি জঙ্গলবাড়ির বউরানীকে দেখেছেন। তার সমর্থনে একটু ভরসা পেয়ে বললাম, জঙ্গলবাড়ির বউরানী? তুমি জানো তাহলে? কোথায় জঙ্গলবাড়ি বলো তো? খানিকক্ষণ চুপ করে থেকে নিচে জলের দিকে আঙুল দেখিয়ে সে হঠাৎ বললে, ওইখানে বাবু। আজ 50 বছর হলো জঙ্গলবাড়িকে নদী টেনে নিয়েছে, তবে বউরানী তার জ্বালা ভুলেননি। এখনো মাঝে মাঝে কারো কারো পাঞ্চিতে উঠে আসেন। জেলেরাই তারপর আমার পানসি তীরে পৌঁছে দেয়। মাঝি মাল্লারা যাত্রা থেকে ফিরে ব্যাকুল হয়ে তখন আমায় খুঁজছে। তাদের কাছে জানলাম চরম মাঝি তাদের সঙ্গেই ছিল সারা রাত যাত্রার আসরে। বুঝলাম সব না হয় স্বপ্ন, কিন্তু আমার পানসির নোঙর কে তুললে? পানসির ভাড়া চুকিয়ে পরের দিনই কলকাতায় ফিরেছি। কাজ নেই আমার আর পানসি বিহারে। আমি ছিন্নপত্রই পড়ব।